আমি যেই বাসায় টিউশনি করি ওই বাসার আন্টি আমাকে একটু বেশিই পছন্দ করে। এই পছন্দের ফলস্বরূপ উনি আজকে একটা বিরাট সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে আসবেন। ওনার সাথে ওনার বোন এবং বোনের ছেলে স্বয়ং উপস্থিত থাকবে। ওনার বোনের ছেলের জন্য যোগ্য পাত্রী হিসেবে উনি আমাকে মনে মনে যে এত পছন্দ করে রেখেছেন সেটা আমি জানতাম না। কিন্তু এখন পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গেছে, কারণ ওনার সিদ্ধান্তের সাথে আমার পরিবার জড়িয়ে গেছে। আজকে পাত্র আমাকে দেখে পছন্দ করলেই ব্যাস যত দ্রুত সম্ভব বিয়ে হয়ে যাবে, কারণ আমার আব্বু আম্মুর হাবভাব এটাই প্রমাণ করছে। ছেলে সম্পর্কে শুনেই তাদের মন গলে একাকার, তার উপর বড় বাড়ির চাকরিজীবী ছেলে, এটা হওয়াই তো স্বাভাবিক। এমন পাত্রকে হাতছাড়া করে, কিন্তু সমস্যা অন্য জায়গায়, যা আমি এই মুহূর্তে আমার পরিবারকে বলতে পারছি না। অন্য সময় হলে হয়তো পারতাম, কিন্তু এখন এমন পরিস্থিতিতে আমার মুখ খোলা খুনের অপরাধের চেয়েও বিরাট কিছু হতে পারে। এদিকে আমার আম্মু সকাল থেকে তাদেরকে যথাযথ আপ্যায়ন করার জন্য যাবতীয় কাজ দৌড়ের উপর করে যাচ্ছে, আর আমিও জীবনে এতটা বিব্রতকর অবস্থায় পড়ব কখনো কল্পনাও করিনি। টিউশনে গেলে ওই আন্টির সাথে ভালো আচরণ, অতি সম্মান দেখানোর কারণ যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানতো। এমনিতে আমার জন্য বিয়ের সম্বন্ধ খুব কম আসে, কারণ কেউ আমাকে তেমন দেখে না। আমার বাবা ইলিয়াস রহমানের যে উপযুক্ত একটা মেয়ে ঘরে আছে সেটাও অনেক মানুষের কাছে অজানা। বড় হওয়ার পরে সবসময় আমি বোরখা পরিধান করে চলাফেরা করি, তাই আমাকে দেখার সুযোগ সত্যিই কম। আর আমার পরিবার থেকে অতি দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার সম্ভাবনাও আজকের আগে কমই ছিল। কিন্তু জানি না ভালো সম্বন্ধ পেলে মেয়ের মা বাবাদের মাথা এমন এলোমেলো হয়ে যায় কেন। এই যেমন আজকের অপ্রস্তুত ঘটনা এর অন্যতম উদাহরণ। আমার যে আব্বু ছোটবেলা থেকে আমাকে পড়ালেখা নিয়ে এত স্বপ্ন দেখে আসছে, সেই বাবা আজকে বলে 5 বছর পর তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখন এমন যোগ্যতার পাত্রকেই বেছে নিতে হবে। তাহলে কি দরকার খামুখা ফরজ কাজে দেরি করার? বিয়ে করে ফেলো, স্বামী জব করে খাওয়াবে, তুমি শুধু পরিবার দেখাশোনা করবে। আমার আম্মু সেম কথা বলছে, এমনকি এই টিউশনিটাকে ওরা আমার ভাগ্যের সাথে তুলনা করছে। প্রথম থেকে আমি টিউশনি নেব শুনে খুব রাগারাগি করেছিল, বলেছিল আমার কোন দিক দিয়ে অভাব যে আমাকে কষ্ট করে টিউশনে পড়াতে হবে। কিন্তু আমি তখনও মূল কারণটা বলতে পারিনি, আর এখনো বলতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে আমি শেষ, হয় আমার বাকশক্তিকে কবর দিতে হবে, না হয় বেহায়া মেয়েদের মতো আব্বু আম্মুর মুখের উপর কিছু বলার জন্য প্রস্তুত হতে হবে। 12:30 বেজে গেছে। আম্মু বারবার আমাকে ইশারা দিয়ে বলছে তাড়াতাড়ি গোসল করে চুল শুকাতে, ওদের আসার সময় হয়ে যাচ্ছে। কিন্তু আমি ফোন হাতে উদাস চেহারায় বসে আছি। একটু পরপর একটা নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু রিসিভ হচ্ছে না। আমি জানি সেই নাম্বারের মালিক সকাল 7টায় ঘুমিয়েছে, বিকেল পর্যন্ত ফোন সাইলেন্ট করে ঘুমিয়েই থাকবে। কিন্তু দুপুরে পাত্রপক্ষ এসে যদি এমন কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে আমি কি করব? কি করে আটকাবো সবকিছু? আর আমি জীবনে এমন মানুষ দেখিনি যারা কিনা সকালেই পাত্রী দেখে আসার সংবাদ মেয়ের পরিবারকে জানায়। এটা ভাবে না যে মেয়ের পরিবার এত দ্রুত সবকিছু সামাল দেবে কি করে। কিন্তু শুনলাম গোপনে গোপনে নাকি আম্মুর সাথে ওই আন্টির আলাপ হয়েছিল, যা আম্মু আমাকে জানায়নি। আজকে আন্টির বোনপো অবসর আছে, কাল থেকে নাকি আবার ব্যস্ত হয়ে যাবে। তাই আন্টি আম্মুকে বলেছিল আমার পরিবার চাইলে আজকে আসবে, না হলে পরে আসবে। আম্মু সুন্দর করে বলে দিয়েছে আজকেই আসুন, সমস্যা নেই। বুঝি না আম্মুরা এমন কি করে হয়, বোকার মতো সিদ্ধান্ত না এটা। এরপর আম্মুর অবস্থা কি হলো, ওদেরকে বলার পরে পাগলের মতো ছুটছে। কাছাকাছি থাকা আমার ফুপ্পিকে বাসা ডেকেছে, পুরো বাড়িঘর পরিষ্কার করে রান্না বান্না সব মিলিয়ে বাজে অবস্থার শিকার ওনাকেই হতে হচ্ছে। ফুপি এটা সেটা রান্না করছে, আম্মু মাঝে মাঝে ফুপিকে দিক নির্দেশনা দিচ্ছে আর সবকিছু গুছাচ্ছে। এর ফাঁকে আমাকেও তৈরি হতে বলছে। আম্মুর যে শাড়িটা পরলে আমাকে সবচেয়ে বেশি মানায় সেই শাড়িটা খুলে সামনে রেখেছে। সত্যি বলতে এই শাড়িটা আমারও খুব পছন্দ, কিন্তু আজকে পরার মতো কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু তবুও কিছু করার নেই, আপাতত বকা থেকে মুক্তি পেতে হলেও গোসল করতে হবে এবং সাজতে হবে। গেলাম গোসল করতে। খুব দ্রুত গোসল শেষ করে সেই দ্রুত ফোন হাতে নিয়ে চেক করলাম কোনো কল আসলো কিনা। আজকে তো একটু তাড়াতাড়ি জাগতে পারে। পরে যখন শুনবে আমি পাত্রপক্ষের সামনে গিয়েছি, তাহলে বিষয়টা কেমন হবে জানি, শুনলে রাগারাগিও করবে। কিন্তু আমি আর কি করে যোগাযোগ করব? কোনো বন্ধুর নাম্বার পর্যন্ত আমি কখনো চাইনি কিংবা নিজের কাছে রাখিনি যে এই বিপদে যে আমাকে একটু সহায়তা করতে পারে। আমি জানি ও একবার জানলে পুরো পরিস্থিতি বদলে যাবে, কিছু না কিছু করতে পারবে ওই জায়গায় বসেই। কিন্তু জানানোর অবস্থাই তো এখন আর নেই। 1:30 বেজে যাচ্ছে। আম্মুর রাগারাগি শুনতে পাচ্ছিলাম। ভয়ে ভয়ে ড্রেসিং এর সামনে বসলাম, শুধু চুলগুলো আঁচড়ে শাড়ি পরিধান করলাম।
এর মধ্যে ফুপি এসে আমাকে দেখে বড় বড় চোখ করে বেরিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে আম্মু সহ ফিরে আসলো। আম্মু আমাকে দেখেই বলল, তুই তো টিউশনে গেলেও এর চেয়ে পরিপাটি হয়ে যাস, কিন্তু এখন এমন ফকিরের বেশ ধরলি কেন? কিছু হয়েছে? আম্মুর কথাতে কেমন যেন ভরসা পেলাম। আমি আস্তে আস্তে বললাম, ফুপিকে একটু বাইরে যেতে বলো। আম্মু বলার আগেই ফুপি বেরিয়ে গেল। আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আম্মু ভ্যাবাচাকা খেয়ে প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে মা, আমাকে বল। চোখ মুছতে মুছতে জবাব দিলাম, আম্মু, যে আন্টি প্রস্তাব নিয়ে এসেছে, আমি ওনার ছেলে রাফানের গার্লফ্রেন্ড। ওর ছোট বোনের জন্য শিক্ষক হিসেবে রাফান নিজে আমাকে নিযুক্ত করেছে। আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না। আম্মু আমার কথা শুনতেই বড় চোখ করে নিজের মুখ চেপে ধরলো, পা দুটো এক হাত পিছনে দিয়ে বলল, তুই মানে তোর কারোর সাথে সম্পর্ক আছে? আর আমি কত গর্ব করি তোকে নিয়ে। আজকে কিনা তুই লাজ শরমের মাথা খেয়ে তোর মাকে বলছিস এই কথা। আবার তুই সেই ছেলের বাসায় টিউশনি করতি, কি সাহস তোর? আমি আস্তে আস্তে বললাম, তুমি থামবে আম্মু, এই যুগে কার সম্পর্ক নেই? এই তোমাদের মতো মা বাবাদের ভয়ে সন্তানরা মান সম্মানের চিন্তা না করে পালিয়ে যায়। কিন্তু একটু যদি ভরসা দিত, ছেলে মেয়ে এমন করতো না। আর রাফান কোন দিক দিয়ে অযোগ্য? রাফান ওই ছেলের থেকে ব্রিলিয়ান্ট, সুদর্শন আর উচ্চবংশীয়। শুধু 1-2 বছর সময় দাও, দেখো তার অবস্থান কত উপরে পৌঁছায়। আম্মু কিছুটা নরম হয়ে বলল, সব বাদ, এখন আমাকে বল, তুই ওই বাড়িতে যাতায়াত কেন করতি? আমি কপাল চাপড়ে বললাম, এটাই আমার ভুল, সবকিছু রাফানের কুবুদ্ধি। যদিও পড়ালেখার জন্য সে শহরের বাইরে থাকে, কিন্তু সে আমাকে অবগত করেছে যে টিউশনের মাধ্যমে ওর মায়ের কাছাকাছি হয়ে যেন ওনার মন জয় করে নিতে পারি, তাহলে তার মা নিজেই আমাকে পুত্রবধূ করার জন্য প্রস্তাব পাঠাবে। ওর কথা মতো আমিও রাজি হলাম। এমনকি আন্টি কোনো প্রকার সন্দেহ কিংবা খারাপ ধারণা করবে বলে রাফান বাসাতে আসলেও কখনো ওর দিকে আর চোখেও তাকায়নি। চুপচাপ ভদ্র মেয়ের মতো পড়িয়ে চলে আসে। রাফান ঠিকই বলেছে, ওর মায়ের মন জয় করা সহজ, কিন্তু এতটা সহজ না যে নিজের ছেলের জন্য আমাকে চেয়ে বসবেন। কি থেকে কি করে বসলেন এখন? আমি ঠিকই মন জয় করতে পেরেছি, কিন্তু সেটার ভুল প্রয়োগ হচ্ছে। মা কোনো উত্তর দেওয়ার আগেই অনেক শব্দ শুনলাম। ফুপি দৌড়ে এসে বলল, ওরা চলে আসছে। মনের রুমের দিকে দুজন মহিলা আসতেছে। আম্মু বিষণ্ণ চেহারায় পিছিয়ে গেল। দরজা ওদের আওয়াজের সাথে সাথেই আমার ফোনে রিং বেজে উঠলো। উকি দিয়ে দেখলাম রাফান ফোন দিচ্ছে। এতক্ষণে তার সময় হয়েছে। আমি দুদিকে তাকিয়ে পুরো হতবিলম্ব অবস্থায় পড়ে গেলাম। পরের পর্ব শুনতে চাইলে কমেন্টে জানান এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।